ষড়যন্ত্রকারীদের। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে বাংলায়, এই বাংলায় সক্রিয় মেরুকরণের রাজনীতি। মুর্শিদাবাদের রাম মন্দির বাবরি মসজিদ ঘিরে তরজা তুঙ্গে। বাবরি মসজিদ স্থাপনের কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা রাম মন্দির গড়ার ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতির অস্ত্রের শান রাজনৈতিক দলগুলির। রামচন্দ্রের এই ভব্য মন্দির নির্মাণ বা শিলান্যাস বা ভূমি পূজনের যে অনুষ্ঠান, তাতে আমরা ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আমরা CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মহাশয়কেও জানিয়েছি এবং বিধানসভার একমাত্র যে বিধায়ক বাম, কংগ্রেস এবং ISF জোটের ভ্রাতৃপ্রতিম নওশাদ সিদ্দিকী, তাকেও আমি জানিয়েছি। বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। 22 তারিখে সম্পূর্ণ উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় আধ্যাত্মিক এক ভাবগম্ভীর, ভাব মুখরিত পরিবেশের মধ্যে দিয়ে ওখানে প্রস্তাবিত যে রাম মন্দির, সেই রাম মন্দিরের শিলান্যাস এবং ভূমি পূজন, হোম যজ্ঞ ইত্যাদি হবে। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক এবং আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গুহ। দেখো কৌশিক, প্রথমে তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, এই মুহূর্তে এই বিষয়টাকে, অর্থাৎ রাম মন্দির স্থাপন ঘিরে তো একটা রাজনীতি শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই রাম মন্দির হচ্ছে কোথায়, সেই জায়গাটা কোথায় হচ্ছে, এবং পাল্টা যে বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা আগেই ঘোষণা হয়েছিল, সেটাই বা কোথায় হচ্ছে, কি জানানো হয়েছে? দেখো, হুমায়ুন কবির বাবরি মসজিদের ডাক দিয়েছিলেন, তারপরে কিন্তু অম্বিকানন্দ মহারাজ মুর্শিদাবাদের প্রতিটি বিধানসভা বা ব্লকে ব্লকে কিন্তু এই রাম মন্দির করার ডাক দিয়েছিলেন। সেই রাম মন্দির কিন্তু হচ্ছে মুর্শিদাবাদের প্রথম, যেটা তাদের কাছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদের সাগরদিঘির একটি প্রত্যন্ত গ্রাম অলঙ্কার গ্রাম। সেই অলঙ্কার গ্রামে কিন্তু সেই রাম মন্দির ভিত্তিপ্রস্তর হবে এবং আগামীকাল কিন্তু সেই ভূমি পূজনের কথা বলা হচ্ছে, সেই ভূমি পূজন হবে। তুমি দেখতে পাচ্ছ সেই গ্রামের পরিস্থিতি এবং আশেপাশে কিন্তু এখনো পর্যন্ত মাটির বাড়ি চালা রয়েছে, সেই সব বাড়ি এবং সেই একদম প্রত্যন্ত গ্রাম, এখানে মন্দির হবে। কিন্তু যে মন্দির শুধু নিছক নয়, এই গ্রামের যে যাদের বলেছেন এবং যারা জমিদান করেছেন তাদেরকে বলা হয়েছে মন্দিরের পাশাপাশি হাসপাতাল এবং একটি মঠ এবং শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে এই সাধারণ মানুষের উন্নতির জন্য। এবং যে সেই গ্রামের একটা কিন্তু ভাবাবেগ তৈরি হয়েছে যে মন্দির, এই গ্রামে মন্দির তৈরি হয়েছে এবং তা নিয়ে তো ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গেছে। কৌশিক, কে কি বলছেন, তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, বিজেপির তরফ থেকে বা কি বলা হচ্ছে, শোনাই আপনাদের। ওটাই না, মিথ্যা কথা বলছেন উনি। ওনাদের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ওনারা তো বলেছে 22শে জানুয়ারি নাকি খুব ভালো দিন ওনাদের পঞ্জিকা মত। 22শে জানুয়ারি উনি কোথায় ভিত পুজো করবে, তো এখনো পর্যন্ত সেই জায়গার নামই উনি বলার সাহস পাচ্ছেন না। উপগ্রহতে করবেন না মাটির নিচে করবেন না মাটির উপরে করবেন, তো এখনো সেটা বলেননি। তো আমাকে তো নিমন্ত্রণ করেইনি। নিমন্ত্রণ পেলে কি যাবেন? নিশ্চয়ই যাব। কথায় বলে রঙ্গ করার তারই সাজে, রঙ্গ করার যার ক্যাপিটাল আছে। আমাদের রঙ্গ করার সাজে না, রঙ্গ করার মতো টাকা নেই, রঙ্গ করার মতো সময় নেই, রঙ্গ করার মতো মানসিকতা নেই। পাগলের কারখানা চলছে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এইসব পাগলামি দেখে মানুষ আসছে। সকলে আসুক, কোনো বাধা তো কিছু নেই। রামজির নামে জয়গান সকলে করুক, আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে, যখন আমরা দেখছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাম নাম শুনলেই তেরে খেপে যায়, উদ্বোধন অনুষ্ঠান থেকে ভেগে চলে যায়, তখন তো আমাদেরকে এটাই লাগে যে তাহলে রাম নাম শুনতে পারতো না শুধু ভূত প্রেতেরা। তো মুখ্যমন্ত্রী কোন গোত্রীর, বাধা কিসের এত, এটাই হচ্ছে প্রশ্ন। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই ধর্মীয় ভাবাবেগ এটাকে কাজে লাগিয়ে কি ভোট বৈতরণী পেরোতে চাইছে? সেই জন্যই কি এই প্রথমে বাবরি মসজিদ, তার পাল্টা এবার রাম মন্দির মুর্শিদাবাদে? অবশ্যই তন্নিষ্ঠা, তোমার প্রশ্নের উত্তরে আসবার আগে প্রথমেই জানিয়ে রাখি, যেটা কৌশিক হুমায়ুন কবিরের বক্তব্যটা জানিয়েছিল যে তিনি আমন্ত্রণ পাননি। সম্ভবত আমাদের কাছে যতটুকু খবর, যে আগামীকাল যখন এই ভূমি পূজন হবে রাম মন্দিরের, সেই সময় কলকাতায় থাকছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি কালকেই পৌঁছচ্ছেন কলকাতায়।
তোমার প্রশ্নের উত্তরে বলি যে প্রথম অবশ্যই ধর্মীয় মেরুকরণ তো আরো বেশি স্পষ্ট হয়ে গেল, আর এই স্পষ্টীকরণটা কিন্তু মূল কাজটা করেছিলেন ভরতপুরের বিধায়ক। মুর্শিদাবাদে এমনিতেই আমরা জানি যে সংখ্যালঘুরাই সেখানে সংখ্যাগুরু, এবং সেখানে যদি বাবরি মসজিদ নির্মাণের ডাক দেওয়া হয় খুব স্বাভাবিকভাবেই কিন্তু মেরুকরণটা একেবারে চড়া সুরে বেঁধে দেওয়া হয়। 2026-এর আগে এই ধর্মীয় মেরুকরণের পথেই কি যাচ্ছে বাংলার রাজনীতি? অন্তত মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ বনাম রাম মন্দিরের এই লড়াই দেখে এই প্রশ্নটা নিশ্চিতভাবে থেকে যাচ্ছে। একদম চলো, অবশ্যই গোটা বিষয়টার দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে, অনেক ধন্যবাদ কৌশিক তোমাকেও। এদিকে এই রাজ্যে নারী নিরাপত্তা তা নিয়ে এত সুর উঠেছিল, এত চড়া গর্জন হয়েছিল, তারপরেও কি পরিস্থিতি? রাজ্যে ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। তিলোত্তমার ঘটনার সাজা ঘোষণার দিনই বাসন্তীতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। 3 জনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 12 দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার বিকেলে নাবালিকার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের ভূমিকায় ফুঁসছেন গ্রামবাসীরা। দোষীদের কড়া শাস্তির দাবিতে বুক ফাটা কান্না মায়ের। ও বুদ্ধদেবের সঙ্গে কথা বলতেছে, বড় মেয়ে দেখে এসেছে যে বুদ্ধদেবের সঙ্গে কথা বলতেছে। আমি বড় মেয়ের বলতেছে, এ বড় মেয়ে তোর বোন বলে বুদ্ধদেবের কাকার সঙ্গে কথা বলতেছে। আমি এক্ষুনি ওই রাস্তার দিকে দেখে এসেছি, ওই বুদ্ধদেবের সঙ্গে লাশ কথা বলা ওনার, ওই লাশ কথা বলা, আর এই সঙ্গে সঙ্গে মেয়ে আমরা খোঁজা শুরু করে দিচ্ছি। ওই সঙ্গেই লাশ কথা বলা। 3 জনের ওপরে সন্দেহ, 3 জনাই ডেকেছিলাম। দীপেন কয়াল আর বিনয় সর্দার আর বুদ্ধদেব সর্দার, এদের 3 জনের ওপরে আমার টার্গেট ছিল। এদের 3 জনের আমরা ইয়ে করতেছিলাম, তো 3 জনাই ডেকেছি। 3 জনাই বলতেছে না আমরা জানি না কিছু। ধর্ষণ করেছে মেয়ের, ধর্ষণ করে মেরেছে। এই কালকে 12 দিন, মেয়ে কি 12 দিনে ওই করে মেরেছে ওরা? ও তিলে তিলে মেরেছে তো মেয়ের। আমরা কটা শাস্তি চাই, যেরকম আমার মেয়ের ওর যে করে মেরেছে বাড়ি আসে ওরকম। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অভিজ্ঞানের সঙ্গে কথা বলি। অভিজ্ঞান, 12 দিন ধরে ওই নাবালিকা নিখোঁজ ছিল, পুলিশ কি করছিল, তাদের ভূমিকা কি ছিল এই ক্ষেত্রে, কি বলছেন পরিবার? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে পরিবারের যা পক্ষ যে সেটা হচ্ছে যে তারা ঘটনাটি জানার পরে সঙ্গে সঙ্গেই তারা বাসন্তী থানা দ্বারস্থ হয়েছিল এবং তারা সেখানে নিখোঁজ ডায়েরি পর্যন্ত করেছিল। এবং এই ঘটনার পর পুলিশ এখানে একবার তদন্ত এসেছিল এবং প্রথম থেকেই 3 জনের বিরুদ্ধেই কিন্তু এখানে তাদের অভিযোগ ছিল এবং সন্দেহ ছিল। যে এক হচ্ছে বুদ্ধদেব সর্দার, সে এসে বৃহস্পতিবার তাকে সন্ধ্যের সময় বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তারপর থেকেই ওই নাবালিকা কিন্তু নিখোঁজ ছিল। এবং সেই সঙ্গে সঙ্গে দীপেন কয়াল নামে একজনের কথা এখানে উঠে এসেছে। এই দীপেন, বুদ্ধদেব এদের সঙ্গেই ওই নাবালিকা ছাত্রীর তাদের সঙ্গে কথাবার্তা এবং তাদের সঙ্গে যাতায়াত যোগাযোগটাও ছিল। এবং এই ঘটনায় সর্বশেষ তথ্য তোমাকে জানিয়ে রাখি, বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন এই খুনের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুদ্ধদেব সর্দার এবং দীপেন কয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজকের আলিপুর আদালতে তোলা হতে পারে এবং এই বিষয়ে পুলিশ সুপার তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন। নাবালিকা ছাত্রীর খুনের ঘটনায় বাসন্তী থেকে 2 জন